channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে চলে এসেছি দ্যাট ইজ নার্ভাস সিস্টেম পার্ট 4 এ নিউরোট্রান্সমিটার। আমরা নার্ভাস সিস্টেম পড়ছিলাম, তার মধ্যে নিউরোট্রান্সমিটার কি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো, সেই নিউরোট্রান্সমিটার নিয়ে আজকে তার কিছুটা পার্ট আমরা পড়বো। পরের দিন বাকি ভিডিওটুকু বাকি পার্টটুকু তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক নিউরোট্রান্সমিটার। At first আমাদের জানতে হবে এই নিউরোট্রান্সমিটার, নিউরো কথাটা রিলেটেড টু নার্ভ এন্ড ট্রান্সমিটার মানে ট্রান্সমিশন করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে। সো neurotransmitters are chemical substances which neurons use to communicate with one another and with their target tissue in the process of synaptic transmission. আমরা সাইনাপস কথাটা আগের ভিডিওতেই পড়েছি যে সাইনাপস কাকে বলে, একটা নিউরনের শেষ এবং অন্য নিউরনের শুরু, ওই জায়গাটাকে আমরা সাইনাপস বলে থাকি। তার মধ্যে আমরা এই একদম একটা নিউরনের শেষ প্রান্তকে প্রিসাইন্যাপটিক নব বলেছিলাম, পরেরটাকে পোস্ট সাইন্যাপটিক নব, আর প্রিসাইন্যাপটিক আর পোস্ট সাইন্যাপটিকের মাঝে যে অংশটুকু থাকে তাকে সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। এই নিউরোট্রান্সমিটার সামহাউ কেমিক্যাল সিগন্যাল, ঠিক আছে, এই কেমিক্যাল সিগন্যাল গুলো কিছু ভেসিকেল ফরমেশনের মাধ্যমে প্রিসাইন্যাপটিক নব থেকে পোস্ট সাইন্যাপটিক নবে যাবে থ্রু রিসেপ্টর, এবং এটা ভেসিকেলের মধ্যে বাউন্ড অবস্থায় থাকবে, তারপর ট্রান্সপোর্টারের মাধ্যমে সেটা বাইরে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তাহলে একটা থাকে রিসিভিং নিউরন আর একটা থাকে ডোনার নিউরন, যে নিউরন থেকে নিউরোট্রান্সমিটার অন্য একটা নিউরনে যাচ্ছে। এবং এটা কমিউনিকেশন, অর্থাৎ নার্ভের সাথে নার্ভের যে কমিউনিকেশন, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কমিউনিকেশন, সেইটা করতে সাহায্য করছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কিন্তু কেমিক্যাল বললাম, কেমিক্যাল সিগন্যাল মানে কিছু কেমিক্যাল যেগুলো অনেক রকমের হয়, প্রায় 40 টাইপস অফ নিউরোট্রান্সমিটার, মানে 40-এরও বেশি সংখ্যক আমরা নিউরোট্রান্সমিটার দেখতে পাই হিউম্যান বডিতে। তার মধ্যে অনেকগুলো আছে অ্যাসিটাইলোকোলিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড গাবা, গ্লুটামেট, সেরোটোনিন, হিস্টামিন এন্ড অল আদার। তো এই নিউরোট্রান্সমিটার গুলো বিভিন্ন রকম জোনের মধ্যে আমরা ফেলতে পারি, যেমন কিছু অ্যামাইনো অ্যাসিড অ্যাজ এ নিউরোট্রান্সমিটার কাজ করে, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, গাবা, এরা ক্লোরিন চ্যানেলের সাথে কানেক্টেড থাকে। এর মধ্যে দেখো অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড এরা হচ্ছে এক্সাইটেটরি মানে কি, এরা নিউরনের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে গিয়ে কোনো কাজকে এগিয়ে নিতে সাহায্য করে, মানে এক্সাইটেড করে, ঠিক আছে, উদ্দীপিত করতে সাহায্য করে। আর ইনহিবিটরি মানে বাধা দান করে। গ্লাইসিন আর গাবা কোনো একটা নিউরোট্রান্সমিটার এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সেই কোনো ফাংশনকেও তো বাধা দান করছে, তাহলে এরা হচ্ছে ইনহিবিটরি, এবং অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এক্সাইটেটরি। এখানে একটা ফর্মুলা কি, টার্মিনেটেড স্টিমুলেশন বাই ক্লোরিন ইন্ডিপেন্ডেন্ট মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম, রিঅ্যাবজর্পশন অ্যাক্রস প্রিসাইন্যাপটিক মেমব্রেন, তার মানে ক্লোরিন চ্যানেলের মধ্যে দিয়ে এরা কানেক্টেড থাকে। পেপটাইডস কিছু প্রোটিন সাবস্টেন্স থাকে, যেমন ভ্যাসোপ্রেসিন, সোমাটোস্ট্যাটিন এবং নিউরোটেনসিন, এরা পেপটাইড হওয়া সত্ত্বেও এরা কিন্তু অ্যাজ আ নিউরোট্রান্সমিটার কাজ করে। এবং স্পেশালাইজড ফাংশন অন হাইপোথ্যালামাস, অর্থাৎ ব্রেনের যে হাইপোথ্যালামাস পার্ট তার সাথে যুক্ত। বায়োজেনিক অ্যামাইন্স এর মধ্যে রয়েছে নরএপিনেফ্রিন, ডোপামিন, এদেরকে আমরা বলে থাকি ক্যাটেকোলামাইন্স, এবং সেরোটোনিন, ঠিক আছে। এবং অ্যাসিটাইলোকোলিনের মধ্যে আমরা এক্সাইটেবিলিটি উপর ডিপেন্ড করছে, আর ফ্রম অ্যাসিটাইল কোয়ে এবং কোলিন এই দুটো তৈরি করে, মানে অ্যাসিটাইল কোয়ে এবং কোলিন দিয়ে অ্যাসিটাইল কোলিন তৈরি হয়েছে। তাহলে মোটামুটি আমরা এতগুলো টাইপের আমরা নিউরোট্রান্সমিটার দেখতে পাই। অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। পেপটাইডের মধ্যে ভ্যাসোপ্রেসিন, সোমাটোস্ট্যাটিন নিউরোট্রান্সমিটার। বায়োজেনিক অ্যামাইন্স এর মধ্যে নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, আর অ্যাসিটাইল কোলিন ইন্ডিভিজুয়াল, যেগুলো দরকার লাগছে। এবার চলো আমরা এই যে আমি বললাম যে কিছু এক্সাইটেটরি কাজ করে, কিছু ইনহিবিটরি কাজ করে, তো কোনটা কি কাজ করে আর কি থেকে তৈরি হয়। যেমন অ্যাসিটাইল কোলিন খুব ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার, যেটার ফাংশন কিন্তু এক্সাইটেটরি, অর্থাৎ উদ্দীপিত করে, কোনো কাজকে উদ্দীপিত করে। এটা তৈরি হচ্ছে কোলিন এবং অ্যাসিটাইল কোয়ে দিয়ে। কোলিন এক ধরনের কোলিন পার্ট এবং অ্যাসিটাইল কোয়ে দিয়ে তৈরি হয়েছে। গ্লুটামেট এক এক্সাইটেটরি ফাংশন
এটা গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, মানে গ্লুটামিন দিয়ে তৈরি হয়েছে। গাবা এটা কিন্তু গ্লুটামেট দিয়ে তৈরি হয়েছে, এটা ইনহিবিটরি ফাংশন। সরি, তো আমাদের প্রিকারসর মলিকিউল গুলো জানতে হবে। গ্লাইসিন, গ্লাইসিন তৈরি হয়েছে তার প্রিকারসর মলিকিউল সেরিন, সেরিন থেকে গ্লাইসিন তৈরি হয়েছে, এটা ইনহিবিটরি ফাংশন করছে অর্থাৎ বাধা দান করছে। ক্যাটেকোলামেন্সের মধ্যে পড়ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন, এই তিনটেই তৈরি হয়েছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে, এবং এদের মধ্যে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন এক্সাইটেটরি ফাংশন করে এবং ডোপামিন কিন্তু বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি ফাংশন করছে। সেরোটোনিন মানে 5 হাইড্রক্সি টাইরোসিনও বলা যেতে পারে, 5 হাইড্রক্সি P5HT, এটাকে ট্রিপ্টোফ্যান দিয়ে তৈরি হয়েছে এবং ইনহিবিটরি মোস্টলি, কিছু কিছু ক্ষেত্রে এক্সাইটেটরি। হিস্টামিন এক্সাইটেটরি, হিস্টিডিন দিয়ে তৈরি হয়েছে। এটিপি এক্সাইটেটরি, এডিপি দিয়ে তৈরি হয়েছে। নিউরোপেপটাইডস বোথ এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে। এই হচ্ছে কিছু মেজর নিউরোট্রান্সমিটারের এক্সাম্পল দিলাম। কিছু স্মল মলিকিউলস এর মধ্যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 চারটে ভাগে আমি যদি ভাগ করি, স্মল মলিকিউলস অ্যাসিটাইল কোলিন ক্লাস 1, ক্লাস 2 এর মধ্যে কিছু অ্যামাইনস নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, হিস্টামিন। ক্লাস 3 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গাবা, গ্লাইসিন, গ্লুটামেট, অ্যাসপার্টেট। ক্লাস 4 এর মধ্যে নাইট্রিক অক্সাইড। লার্জ মলিকিউলের মধ্যে কিছু নিউরোপেপটাইড পড়ছে, লাইক ইনসুলিন, গ্লুকাগন, এন্ডরফিনস এন্ড সাবস্টেন্স পি। এটা হচ্ছে কিছু মেজর নিউরোট্রান্সমিটার আমরা পেয়ে গেলাম, কিছু স্মল মলিকিউলস এর এক্সাম্পল, কিছু লার্জ মলিকিউলস এর এক্সাম্পল। এবারে এই অ্যাকশনটা হচ্ছে কি করে, কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখো, প্রথম যে এইটা হচ্ছে একটা নিউরনের শেষ প্রান্ত, এটা একটা নিউরনের শুরু প্রান্ত, তাহলে এটাকে আমরা প্রিসাইন্যাপটিক নব বলবো, এটা পোস্ট সাইন্যাপটিক নব বলবো, আর মাঝখানে সাইন্যাপটিক ক্লেফট রয়েছে। এবং দেখো প্রত্যেকটাতে একটা করে অটো রিসেপ্টর রয়েছে যেখানে কিনা নিউরোট্রান্সমিটার গুলো বাইন্ড করে। তাহলে পরপর কিছু ঘটনা এক্ষেত্রে ঘটছে আমরা দেখব। সেই ঘটনাগুলো কি? 1 নাম্বার, neurotransmitters are synthesized from precursor under the influence of enzyme। তাহলে এই জায়গায় কোনো সিগন্যাল পেলে নিউরোট্রান্সমিটার গুলো তৈরি হয় এবং প্রিকারসর মলিকিউল গুলো যেমন দেখলাম অ্যাসিটাইল কোলিন তৈরি হচ্ছে, কোলিন অ্যাসিটাইল কোয়ে দিয়ে, এরকম প্রিকারসর মলিকিউল দিয়ে এই নিউরোট্রান্সমিটার ফার্স্টে তৈরি হলো। সেকেন্ড, দিস ইজ স্টোরড ইন ভেসিকেল, এরা এবার ভেসিকেলের মধ্যে গিয়ে আটকালো, ভেসিকেলের মধ্যে এনজাইমের সাহায্যে এরা তৈরি হলো নিউরোট্রান্সমিটার, ভেসিকেলের মধ্যে প্রবেশ করলো। নাম্বার 3, নিউরোট্রান্সমিটার মলিকিউলস দ্যাট লিক ফ্রম দেয়ার ভেসিকেল আর ডিস্ট্রয়েড বাই এনজাইম। যদি কোনো ভেসিকেলের মধ্যে কিছু মলিকিউল থেকে যদি লিক করে যায় সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বাই সাম এনজাইমস, শুধুমাত্র ভেসিকেলের মধ্যে যেগুলো থাকবে সেগুলোই কিন্তু ট্রান্সফার হতে পারবে। 4, action potential causes vesicle to fuse synapse and release neurotransmitter। আগের দিন আমরা নার্ভ ইম্পালস প্রপাগেশন সম্পর্কে পড়েছি, সেখানে আমরা অ্যাকশন পোটেনশিয়াল কি পড়েছি। তো এই অ্যাকশন পোটেনশিয়াল যখনই তৈরি হলো তখন এই সাইন্যাপসের সাথে এই ভেসিকেল কিন্তু ফিউজ করে গেল, অর্থাৎ এই ভেসিকেল ফিউজ করে গেল সাইন্যাপসের সাথে এবং তার ফলে এই সাইন্যাপসে বা সাইন্যাপটিক ক্লেফটে নিউরোট্রান্সমিটার রিলিজ হলো। রেস্ট অফ ইট বাইন্ড টু পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টর। এই নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টর, যেখানে পোস্ট সাইন্যাপটিক নিউরনের গায়ে লেগে আছে, তার সাথে বাইন্ড করলো। রিলিজ নিউরোট্রান্সমিটার্স আর ডিঅ্যাক্টিভেটেড আইদার বাই রিআপটেক অফ অর এনজাইম ডিগ্রেডেশন। যেগুলো রিলিজ হয়ে গেল, এটা ধরো এখানে চলে গেল মানে নার্ভ ইম্পালস এর পরের নিউরনে প্রপাগেট করলো। এইভাবে নিউরোট্রান্সমিটার কাজ করে, যেগুলো ফ্রি আছে সেগুলো ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা দেখবো এইভাবে পুরো ফাংশনটা হচ্ছে। এইবার আমরা দেখবো যে কর্টিসল, ডোপামিন, নরএড্রিনালিন, অ্যাড্রিনালিন, গ্লুটামেট, সেরোটোনিন, গাবা এদের কাজগুলো কি। কর্টিসল যদি খুব বেশি থাকে তাহলে ফ্যাটিক, ইনফ্ল্যামেশন, অ্যালার্জি, অ্যাংজাইটি, পোর স্লিপ, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইমিউন সাপ্রেশন হয়ে থাকে। লো যদি থাকে ফ্যাটিক অ্যান্ড ইনফ্ল্যামেশন এক্ষেত্রে দেখা যায়। ডোপামিন ভেরি ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্টাল প্রবলেম খুব বেশি থাকাও খারাপ, ডেভেলপমেন্টাল প্রবলেম, সিজোফ্রেনিয়া, সাইকোসিস, সাধারণ সাইকোলজিক্যাল সমস্ত কিছু ডোপামিন, সেরোটোনিন এরা বহন করে আর কি, সাইকোলজিক্যাল বিভিন্ন ব্যাপার। আর যদি খুব কম থাকে তাহলে ল্যাক অফ মোটিভেশন, ফোকাস, মেমোরি, অ্যাডিকশন অ্যান্ড ক্রেভিং, লো ডিক্রিজ টেস্টোস্টেরন, পোর মোটর কন্ট্রোল। তাহলে খুব বেশি থাকাও খারাপ, খুব কম থাকাও খারাপ। নন অ্যাড্রিনালিন বেশি থাকলে স্ট্রেস হতে পারে, হাইপার অ্যাক্টিভিটি হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, পেইন হতে পারে। সেটা কম থাকলে ফোকাস থাকবে না কোনো কাজে, এনার্জি আসবে না, ডিপ্রেশন আসবে। অ্যাড্রিনালিন ইনসমনিয়া ঘুম কম হওয়া, অ্যাংজাইটি, স্ট্রেস,
ব্লাড সুগার বেড়ে যাওয়া, ইমব্যালেন্স হয়ে যাওয়া, অ্যালার্জি, আর যদি কম থাকে মিথাইলেশন কম, ল্যাক অফ ফোকাস, ল্যাক অফ এনার্জি। গ্লুটামেট, নিউরোটক্সিসিটি, অ্যাংজাইটি, স্ট্রেস, ডিক্রিসড মুড, স্লিপ ডিস্টারবেন্স, আর লো থাকলে ফ্যাটিক, লো ব্রেন ফাংশন, পোর মেমোরি। সেরোটোনিন, এটাও কিন্তু মেন্টাল এতে হেল্প করে, তাই খুব বেশি হয়ে গেলে হেডেক হতে পারে, মেন্টাল কনফিউশন, সোয়েটিং, ঘাম, শিভারিং, কাঁপুনি, হাইপার টেনশন, নসিয়া, ভমিটিং, মাসেল টুইঞ্চিং, অ্যান্ড যদি লো হয় সেক্ষেত্রে দেখো স্লিপ ডিফিকাল্টিস, কার্বোহাইড্রেট ক্র্যাভিংস, কনস্টিপেশন। গাবা, বেশি হলে অ্যাংজাইটি, শর্টনেস অফ ব্রেথ, থ্রবিং হার্ট, আর খুব কমে গেলে অ্যাংজাইটি, হাইপার অ্যাক্টিভিটি, পিএমএস, স্লিপ ইস্যু, এগুলো দেখা যেতে পারে। তাহলে মোটামুটি এই প্রত্যেকটা যেগুলো নিউরোট্রান্সমিটার তাদের কিন্তু একটা হাই হলেও সমস্যা, লো হলেও সমস্যা, আমাদের মিনিমাম প্রত্যেকটা জিনিসই প্রয়োজন অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, খুব বেশি হলেও মুশকিল, খুব কম হলেও মুশকিল। তাহলে আমরা এই পুরো ফাংশনটা যদি চটজলদি দেখে যে নিউরোট্রান্সমিটার কিভাবে ফাংশন করছে, অ্যাট ফার্স্ট অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, যে অ্যাকশন পোটেনশিয়াল ওই সোডিয়াম বেশি বাইরে থাকে আর পটাশিয়াম ভেতরে সাইটোসলের মধ্যে বেশি থাকে, তো এক্সচেঞ্জ যদি হয় ডিপোলারাইজেশন তৈরি হয়ে গেল, তাহলে এইটা সারা জায়গায় ছড়িয়ে পড়ে, তো নার্ভের টার্মিনালস, নিউরনের টার্মিনালস জায়গায় চলে আসে। Number 2, depolarization of presynaptic terminal opens ion channel allowing calcium into cell. তাহলে এর ফলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং প্রচুর 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 ক্যালসিয়াম ভিতরে ঢুকতে শুরু করে দেয়। ক্যালসিয়াম আয়নগুলোই ট্রিগার্স রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ফ্রম ভেসিকল। ভেসিকলের মধ্যে যে নিউরোট্রান্সমিটার গুলো থাকে সেগুলো ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাওয়ার জন্যই এটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে শুরু করে দেয়, ওই সাইন্যাপটিক ক্লেফটে আসে। নিউরোট্রান্সমিটার বাইন্ড টু দ্য রিসেপ্টর সাইটস অন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে কিছু রিসেপ্টর আছে, যে রিসেপ্টরের সাথে এই নিউরোট্রান্সমিটার গুলো বাইন্ড করে। ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ চ্যানেল কজ চেঞ্জ ইন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন পোটেনশিয়াল। এই ওপেনিং বলো ক্লোজিং বলো, এখানে যে পোটেনশিয়াল অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের যে ব্যাপারটা সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যায় এখানে, ফলে এই নিউরোট্রান্সমিটার গুলো যাওয়ার মাধ্যমেই কিন্তু এখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল পরের নিউরনে প্রপাগেট করে থ্রু নেক্সট সেল। 7, neurotransmitter is inactivated or transported back into presynaptic terminal। তাহলে কাজ আমার যখন হয়ে গেল, পোটেনশিয়ালটা যখন এক নিউরন থেকে আমি অন্য নিউরনে পাঠিয়ে দিলাম, তখন আর নিউরোট্রান্সমিটারের দরকার নেই, পাঠানোটুকুর জন্য দরকার এই যে আয়ন চ্যানেল খুলে গেল, রিসেপ্টরে বাইন্ড করলো, এর ফলেই কিন্তু ইম্পালসটা এই নিউরন থেকে পরের নিউরনে গেল। তাহলে এটা কাজ হয়ে গেলে সেটা আবার ডিজেনারেট হয়ে যেতে পারে, নয়তো আবার প্রিসাইনাপটিক টার্মিনালে চলে আসতে পারে। তো এইভাবে নিউরোট্রান্সমিটার প্রপাগেট করছে, এবং এই টাইপের নিউরোট্রান্সমিটার আমরা পড়লাম, কিভাবে কাজ করে পড়লাম, সমস্ত কিছু পড়লাম। এরপরে আমরা চলে আসবো ভেসিকেল। এই সাইন্যাপটিক ভেসিকেলটা কি করে প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হলো, কিভাবে নিউরোট্রান্সমিটার গেল, এই পুরো ডিটেলস পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা এই ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করবো আমাদের নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লেখো, বা আমাদের মেলে, অবশ্যই আমাদের মেলে তোমরা পাঠাতে পারো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, তাহলে আমরা চেষ্টা করব সেই রিগার্ডিং কোনো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, খুব ভালো থাকো।